এইবার তো তোমার মাথাটা এক গুলিতে গুড়িয়ে দেব। ও যেই হোক, আমি ভয় পাই না। টাকা ওকে দিতেই হবে। তাহলে নিশ্চয়ই তুমি, মানে তোমরা কালো জাদুতে বিশ্বাস করো? হয় এই 3টে মেয়ে রাখো, নতুবা কাল সকালের আগেই মৃত্যু হবে তোমার। নমস্কার শ্রোতা বন্ধু, শুনছেন থ্রিলার ডেন। মনের মতো গল্প শুনতে চাইছেন? আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনুন নতুন নতুন ভয়, রহস্য, রোমাঞ্চকর গল্প। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। আমাদের আজকের নিবেদন লেখক তমঘ্ন নস্করের লেখা কালো জাদু। আজকের গল্প পাঠে তমাল, অন্যান্য চরিত্রে মলয়, আলাপন, ব্রতদীপ, কৌশিক, দিতিপ্রিয়া ও অমিত। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প কালো জাদু। এই খনি অঞ্চলে বরাবরই বোধহয় বৃষ্টি এইরকমই হয়, সেই ছোট থেকেই দেখে আসছি। তাই নাকি? তুমি ছেলেবেলায় মাইন এরিয়াতেই থাকতে? হ্যাঁ, মানে ওই যেটুকু মনে আছে আবছা আবছা আর কি। আচ্ছা, তারপর বলো, এখানে এসে কেমন লাগছে? ভালো, বেশ ভালো। মনে হচ্ছে যেন সেই ছোটবেলায় এসে গেছি। মজুমদার সাহেব আমার প্রতিবেশী হওয়া সত্ত্বেও একদিন আমি ওকে ভালো চিনতাম না। ভদ্রলোক রাস্তাঘাটে, মাইনার্স ক্লাবে দেখা হলেই ওনার বাড়িতে যেতে বলেন। আমিও সৌজন্য দেখিয়ে ঘাড় নাড়ি, ব্যাস ওই অবধি। ভাগ্যিস মারান হাঁপিয়ে উঠেছিল, তাই ভাবলাম এই সুযোগে এক ঢিলে দুই পাখি মারি। মারানের নির্বাক একঘেয়ে সন্ধ্যায় বৈচিত্র্যও আসবে আর আমার নিমন্ত্রণ রক্ষাও হবে। ভদ্রলোক দেখলুম দারুণ মিশুকে। পেল্লাই একখানা বাড়িতে অনেক চাকর বাকর নিয়ে থাকেন। ভর সন্ধ্যায় জোড়া অতিথি পেয়ে একেবারে গদগদ মুখে সাদরে আপ্যায়ন করলেন। আরে আসুন আসুন অখিলেশ বাবু, এতদিন পর আমার বাড়িতে এলেন, কি সৌভাগ্য আমার। তা সঙ্গে উনি কে? ও আমার বন্ধু মারান, সেই মহারাষ্ট্রের রাওয়ানওয়াড়া থেকে এসেছে। ও আচ্ছা, বেশ বেশ, ভেতরে বসবেন, চলুন। বাইরে বৃষ্টি নেমেছে। খনি অঞ্চলের বৃষ্টি মানেই ঝাঁঝালো সোঁদাটে একটা গন্ধ ওঠে। মনে হয় বাংলা মুলুক নয়, কোনো এক ভিন দেশে বসে আছি। দূরে মুনিশ কামিনদের বস্তি থেকে ধামসার আওয়াজ আসছে। বেশ একটা আমেজ আসে এই সময়। বাড়ি থাকলে গ্রামোফোনে হিন্দুস্তান রেকর্ডের একখানি প্লেট চালিয়ে আরাম কেদারায় গা এলিয়ে রইতাম। কিন্তু আজ এসেছি কলিয়ার কলোনির অন্যতম ধনী সুবিনয়বাবুর প্রাসাদোপম বাংলো বাড়িতে। দামি ডেভেনপোর্ট কাউচের নরম আরামে বসে গ্লাসে হালকা চুমুক দিতে দিতে নিজের এলোমেলো ভাবনায় তলিয়ে যাচ্ছিলাম। পাশে তখন মারান আর সুবিনয়বাবু উচ্ছ্বসিত আড্ডা জুড়ে দিয়েছে। আগে খনি অঞ্চলে যাতায়াত কত দুর্গম ছিল, আর তার সঙ্গে তো নানান রোগের উৎপাত। আমি নিজেই কতবার বাজে রকম জ্বরে ভুগেছি। হ্যাঁ, সে তো সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থাকেই। তবুও এখানে যে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগটা আপনাদের আছে, সেটা ভেবেই আপনাদের উপর বড্ড হিংসা হচ্ছে, বুঝলেন? আপনি কিন্তু ভারী মজার মানুষ। সত্যি, এই মারান কত দ্রুত মানুষের সাথে মিশে যেতে পারে। কলেজ থেকে আজ অবধি একই রয়ে গেল, আর আমি এই মধ্য 40-এ এসেও মানের ফাঁকে আটকে রইলাম। যাই হোক, প্রসঙ্গে আসি। আমি অখিলেশ পাল, মাইনিং ইঞ্জিনিয়ার।
পৈতৃক সূত্রে নিমচার গ্রেট কুইন মাইনিং কর্পোরেশনের মালিকানা পেয়েছি। 2টি পিট বা খাদান আছে আমাদের আওতায়। উৎপাদন মোটামুটি ভালোই হয়, কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কিছু গুরুতর সমস্যা শুরু হয়েছিল। আমাদের কপিগুলো বারে বারেই ব্রেকডাউন হয়ে উৎপাদন ব্যাহত হচ্ছিল। সাহেব ইঞ্জিনিয়াররা বিশেষ সুবিধা করতে পারলেন না। মনে হচ্ছে স্যার কতদিন লাগবে ঠিক হতে? ঠিক কি যে হয়েছে কিছুতেই ধরতে পারছি না। দিনের পর দিন কেটে যাচ্ছে, এভাবে বসে থাকাও তো যায় না। বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা ঠিক কোথায় সেটাই যদি না ধরতে পারি। এদিকে এখানকার আদিবাসী মানুষগুলো ভয়ঙ্কর রকমের কুসংস্কারে বিশ্বাসী। তারা সবকিছুকেই অশুভ দাগিয়ে কাজ থেকে হাত গুটিয়ে বসে আছে। অনেক চেষ্টা চরিত্র করে হয়রানির চূড়ান্ত হয়ে শেষমেশ বন্ধু সেন্ট মারান জয়সুলাকেই তলব করলাম। মারান আমার সাথেই ব্রেমিংহাম থেকে মাইনিং নিয়ে পড়ে এসেছে। তারপর আমি ব্যবসা, আরও চাকরি। ভাই, খুব বিপদে পড়েই তোমায় এই চিঠি লিখছি। আমার খনিতে বেশ কিছুদিন ধরে নানা সমস্যা চলছে। বড় সাহেব ইঞ্জিনিয়ার ডেকেও তেমন সুবিধে করতে পারলাম না। কুলিকামিনরাও ভয় পেয়ে কাজে আসা এক প্রকার বন্ধই করে দিয়েছে। এখন তুমিই আমার শেষ ভরসা। তুমি এই চিঠি পাওয়া মাত্র রওনা দাও, এই আমার একান্ত অনুরোধ। ইতি অখিলেশ। শুনতে পেতাম ইঞ্জিনিয়ার হিসেবে মারানের বেশ নামডাক হয়েছে। বড় বড় কোম্পানি সমস্যায় পড়ে তাকে তলব করে। আমার তাদের তুলনায় অনেক ছোট ব্যবসা, তবুও বন্ধু বলে সাহস করে একটা চিঠি ছাড়লাম। বন্ধু মান রেখেছে। সুদূর মহারাষ্ট্রের রাওয়ানওয়াড়া মাইন থেকে ছুটে এসেছিল। এই যে বন্ধু, এসে পড়েছি। আর কোনো চিন্তা নেই, এইবার যন্ত্রের ভূত তাড়িয়ে তবেই বাড়ি ফিরব। তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো ভাই। চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। আরে দূর দূর, এইটুকুতেই ভেঙে পড়লে চলবে? দুই বন্ধুতে মিলে খুব আড্ডা দেব, সেই আগের মতো। সারাদিনের ব্যস্ততার শেষে মারানের আড্ডার সঙ্গী হয়ে বেশ কাটছিল দিনগুলো। স্কটল্যান্ড থেকে আনানো দামি পানীয়গুলির সদ্গতিও হচ্ছিল। কিন্তু কয়েকদিন যেতে না যেতে প্রমাদ গুনলাম। মারান আমোদে লোক। সারাদিনের একঘেয়ে পরিশ্রম আর ক্লান্তির পর তার মন একটু সঙ্গ চায়। এদিকে আমি বেশ বুঝতে পারছিলাম আমার মৌন সঙ্গ মারানকে বিরক্ত করছিল। আজকাল ডিনের টেবিলে চামচ আর মুখ নাড়ার শব্দটুকুই কেবল শোনা যায়। জানো, আজ খনিটা ঘুরে ঘুরে দেখছিলাম। কুলিদের ওই বস্তিটার দিকেও গিয়েছিলাম। গিয়ে কি দেখলাম জানো? বেশিরভাগ বাড়িতেই রোগ আর ব্যাধির উৎপাত। হাইজিনের ব্যাপারটা একদম এরা জানে না, বুঝলে? ঠিকই। তুমি কি আদেও আমার কথাটা শুনলে? আলোচনা শুরু করলেও আমার টুকরো টাকরা বিক্ষিপ্ত আচ্ছা, হুঁ, হ্যাঁ ইত্যাদিতে সে যে বিশেষ উৎসাহ পায় না তা বিলক্ষণ বুঝতে পারি। তাই আজ এখানে আসা। এই যে এখন যেখানে বসে আমি চমৎকার সিনা ফ্রাই আর ফাউল কাটলেটের রসাস্বাদন করতে করতে মদের গ্লাসে চুমুক দিচ্ছি, সেটা হলো আমার প্রতিবেশী সুবিনয় মজুমদারের সুসজ্জিত ড্রয়িং রুম। চমৎকার সাজানো ঘর, দামি আসবাবে ভর্তি। আমরা আরামকে দ্বারায় গোল হয়ে বসে আড্ডা জমালাম। এটা খনি অঞ্চল। মালিক কলোনির সেরা বাড়ি সম্ভবত এটাই। একজন সাধারণ খনি ব্যবসায়ীর এই অসম্ভব অর্থপ্রাচুর্য আমায় অবাক করল। কি জানি আরও ব্যবসা আছে বুঝি। মিনিট 15 মধ্যেই খনি বিষয়ে খুঁটিনাটি আলোচনা দিয়ে শুরু করে মারান এবং সুবিনয়বাবু আড্ডা জমিয়ে নিল। এখানে কাজের সবচেয়ে বড় সুবিধাও যা, অসুবিধাও তাই, বুঝলেন? আচ্ছা, তা কিরকম কিরকম? খুবই সহজ হিসেব। কুলি। এখানে কুলি পাওয়া যতটা সোজা, ঠিক ততটাই কঠিন হয়ে যায়। ওদের বুদ্ধির বাইরে যে কোনো ঘটনা ঘটলেই সেটাকে ওরা
অপদেবতার কাণ্ড বলে মেনে নেয়। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছ। কিন্তু এরা ছাড়া আপনি বাইরের কোনো লোককে এখানে আনতে পারবেন না। আসলে খরচটাও তো একটা ব্যাপার। আমিও হাঁফ ছেড়ে মদের গ্লাসে হালকা চুমুক দিতে দিতে এই চমৎকার বৃষ্টি সন্ধ্যার ঝিরঝিরে হাওয়া, অজানা সৌরভ, আরামদায়ক কাউচ আর এলোমেলো চিন্তার মধ্যে ডুবে যাচ্ছিলাম। চটকাটা কাটল সুবিনয় বাবুর হাউ মাউ চিৎকারে। ওকে তারা আরো অবাক হলাম যখন দেখলাম এরকম একজন দীর্ঘদেহী সুঠাম পোড় খাওয়া প্রৌঢ় খনি মালিকের ভীতির কারণ সামান্য একটা চামচিকে। চাকর বাকররা দৌড়ে এসেছিল ঘরের ভিতর। সে এক মহা হুলস্থুল। এদিকে সাময়িক বৈকল্যটা কেটে যেতেই আমার বেদম হাসি পাচ্ছিল। এইটুকুতেই যাই হোক, কিছু তো একটা করতে হয়। তাই সোফা থেকে উঠে আলোটা নিভিয়ে দিতেই বেটা কয়েকবার এদিক ওদিক এঁকে বেঁকে ওড়াউড়ি করে যেমন এসেছিল তেমন বেরিয়ে গেল। গদির আড়াল থেকে বেরোনো সুবিনয় বাবুকে দেখে আমি ভূত দেখার মতো চমকালাম। তার লালচে মুখটা আতঙ্কে একেবারে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে। মলমলের পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে বুকের কাছে। তিরতির করে কাঁপছে ঠোঁট জোড়া। আমি তাকে অভয় দিলাম, আপনি নিশ্চিন্তে থাকুন, ব্যাটার ছেলে আর এমুখ হবে না। কিন্তু ব্যাপারখানা কি বলুন দেখি? আপনার হইচই দেখে মনে হচ্ছিল যে খোদ শয়তান এসে দাঁড়িয়েছে। কাছে দাঁড়িয়ে বুঝলাম ঠোঁট তিরতির করে কাঁপছে না, বরং উনি মৃদু স্বরে বিড়বিড় করছেন, উড়া খাওড়া লীর উড়াও বাও ডাওড়া খড়খড়। আমি হেসে উত্তর করতে যাচ্ছিলাম, কিন্তু ওনার ভয়ার্ত আতঙ্কিত চোখের দৃষ্টির দিকে তাকিয়ে চুপ করে গেলাম। তার চোখের নীলচে মণি দুটো যেন এক অজানা আশঙ্কায় চকচক করছে। জানলাটা বন্ধ করতে করতে আর চোখে দেখলাম সুবিনয়বাবু এক পাত্র হুইস্কিতে সামান্য জল মিশিয়ে সেই কড়া পানীয় ঢকঢক করে গলায় ঢেলে সোফায় গা এলিয়ে দিলেন। ক্ষমা করবেন, আসলে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। না না, এতে মনে করার কি আছে? আরে আমরা সবাই কিছু না কিছুতে ভয় পাই। এই যেমন অখিলেশ, ওর আবার ভূতে খুব ভয়। কি যে বলো ভায়া, আমি আর ভূত? তুমি তো অনেক জঙ্গলে জঙ্গলে ঘুরেছ মারান, তোমার কোনো অলৌকিক অভিজ্ঞতা হয়েছে? জঙ্গল অধ্যুষিত দক্ষিণ আমেরিকা খনি রাজত্বের স্বর্গ রাজ্য। আমার প্রথম চাকরি জীবন ওখানেই। তারপর দেশে ফিরে মহারাষ্ট্র, মাদ্রাজ, মাদুরাই প্রভিন্সের খনি অঞ্চলগুলো বিস্তর ঘুরেছি। আর স্বাভাবিকভাবেই দেখেছি অনেক কিছুই, আবার লোকমুখেও প্রচুর গল্প শুনেছি। এইসব জঙ্গলে এলাকাতেই রাত নামলে অশরীরীদের উৎপাত বাড়ে। কিন্তু দিনের শেষে আমরা তো বিজ্ঞানের ছাত্র, এইসব আজগুবি গাল গল্প শুনতে শুনতে তাই মাথা বকে যাচ্ছিল আমার। একটু করে বিরক্তি লাগতে শুরু করেছিল। ইয়াং বেঙ্গল, এত আজগুবি হজম হয়? আমি আবার নিজের ভাবনায় তলিয়ে যাচ্ছিলাম। সহসাই আমাকে চমকে দিয়ে সুবিনয়বাবু বলে উঠলেন, তাহলে তাহলে নিশ্চয়ই তুমি, মানে তোমরা কালো জাদুতে বিশ্বাস করো? তুমি করেই বললাম, কারণ একটু ব্যক্তিগত এক ঘটনা বলবো। হ্যাঁ, তাই একটু একাত্ম হওয়াটা প্রয়োজন। আচ্ছা,
তোমরা বিশ্বাস করো কালো জাদু, মারণ, তুকতাক এই সবে? না, বিশ্বাস করি না। কালো জাদু আছে, আর তাই তোমরা এখন এখানে আমায় এভাবে দেখতে পাচ্ছ। বিশ্বাস করতে মন চাইছিল না, কিন্তু এই প্রবীণ অভিজ্ঞ মানুষটার কণ্ঠস্বরে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল, যা আমায় আগ্রহী করল। মারানো দেখলুম গল্পের আঁচ পেয়ে বেশ সিধে হয়ে বসল। দীর্ঘ 15 বছর আমি ভারতের বিভিন্ন অঞ্চলে পায়ে হেঁটে ঘুরেছি। আজকের সুবিনয় মজুমদারের সঙ্গে সেদিনের সেই হতদরিদ্র মানুষটির মধ্যে কোনো মিল নেই। সিলেটের এক বৈদ্য পরিবারে জন্মেছিলাম। বাবা জন্মের পরেই কলেরায় মারা গেলেন, আর তার 5 বছর পর বসন্ত নিয়ে নিল মা আর ভাইকে। ব্যাস, আমিও শ্মশান থেকেই ভিটে ছাড়লাম। জাত পাত ধর্মাধর্ম সব ভুলিয়ে দিয়েছিল পেটের দায়। বেস্তিওয়ালা থেকে কুলি, মুর্দা ফরাস, এমন কোনো কাজ নেই যা আমি করিনি। সামান্য কাজ করে কোনো মতে একবেলা আহার জুগিয়েছি। এক মুঠো ভাতের জন্য সেদিন আমায় এই পাড়ায় দালালিও করতে হয়েছে। স্পাইস হোটেলগুলোয় সবার সঙ্গে বসে খেতে দিত না, আমাকে অস্পৃশ্য মনে করত। হয়তো সেই নরকেই আমার দিনগুলো কেটে যেত যদি না আমি এই কালো জাদুর স্পর্শে আসতাম। আর সেই সূত্রেই আমার অর্থপ্রাপ্তি, আর সেই অর্থেই ব্যবসা শুরু করে এখন আমি একজন ধনী মানুষ। 35 বছর আগের সেই কর্দম অতীতটা আমি ভুলে গিয়েছি। বাকি জীবনটাও এইভাবেই কাটিয়ে দিতে চাই। এত দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে কথাগুলো বলছিলেন ভদ্রলোক যে এবার আমি সত্যিই বেশ আগ্রহ অনুভব করলাম। এই প্রসঙ্গে বলি, সুবিনয়বাবু একজন পোড় খাওয়া, চৌকোমুখ, বৃষস্কন্ধ পুরুষ। অভিজ্ঞতার আঁকিবুঁকি সারা মুখ জুড়ে। সেই যে আছে না কিছু মানুষ যাদের কথাকে তাদের চেহারা সমর্থন করে, উনি ছিলেন তাই। তো এরকম একজন ডাকাবুকো লোক, যার কথার মধ্যে কোনো রকম বিকার বা নেশার প্রভাবও নেই, তার এইরূপ চামচিকে ভীতি শুধু আমাকে কেন, যে কাউকেই অবাক আর কৌতূহলী করে তুলবে। তাই আমার অবিশ্বাসী যুক্তিবাদী মনটা খচখচ করছিল। পুরো ঘটনাটা শোনার জন্য আরো বেশি করে অস্থির হয়ে পড়ছিল। মজুমদার সাহেব বাদামি চোখের স্থির দৃষ্টি দিয়ে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন। বোধহয় গুছিয়ে নিলেন নিজেকে। তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা তবে আরেক গ্লাস করে পানিও নাও। আমি বরং আরেকটা সিনা ভাজা আনতে বলি, তারপর গুছিয়ে বলছি। ততক্ষণে পোশাকটা একটু পরিবর্তন করে আসি। এই বলে উঠে জানালাটা টেনে দিয়ে ভিতরে গেলেন ছেঁড়া পোশাক পরিবর্তন করতে। আমরা গ্লাস হাতে গুছিয়ে বসলাম। ভিতর থেকে এসে নিজের সোনালি তরলপূর্ণ পাত্রটায় মৃদু চুমুক দিয়ে ধীর মন্দ্র স্বরে মজুমদার সাহেব বলতে শুরু করলেন তার কাহিনী। তুমি ঠিকই বুঝেছ হে, আমি তখন বিড়বিড় করে মন্ত্রপাঠ করছিলাম। কারণ এই নিম্ন স্তরের প্রাণীগুলো আসলেই ভয়ঙ্কর। যেমন ধরো এই চামচিকেটা, শয়তানের প্রতিমূর্তিও হতে পারে, কোনো বিশ্বাস নেই। হাসছ, কিন্তু আমি গল্প শেষ করলে বুঝবে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শয়তানের অশুভ শক্তিকে জাগিয়ে তুলতে পারে। আর এই কাজে তারা কিছু নির্দিষ্ট প্রাণীদেরই কাজে লাগায়, কারণ এই প্রাণীরা ওই অশুভ শক্তিকে ধারণ করতে পারে। মানে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সদা বিচরণশীল অশুভ শক্তিকে কালো বিড়াল, চামচিকে, বাদুড়, সাপ
এমনকি কালো মোড়কের মতো প্রাণীরা বেতার যন্ত্রের বৈদ্যুতিক তরঙ্গের আহরণের মতো করেই শুষে নেয়। আর তারপরই কথা থামাননি সুবিনয় বাবু, তবে তার চোখের তারায় এক টুকরো আতঙ্ক যেন ঝিলিক দিয়ে উঠেই মিলিয়ে গেল। কালো বেড়ালের বিষয়টি এক বোঙা চিনিয়েছিলেন আমায়, আর বাকি অভিজ্ঞতাগুলো তো আমার জীবনের সাথে লেপ্টে আছে। আমি দেখেছি আপাত নিরীহ বিড়ালটাও অশুভ শক্তি ধারণ করে মুহূর্তে কিভাবে বদলে যাচ্ছে। আসলে কি জানো তো, আমরা সাদা চোখে কিছুই দেখি না, চক্ষুষ মানে ওই দুনিয়ায় অন্ধ। এরা এমনিতে তো ক্ষতিকর নয়, কিন্তু যখন অশুভ শক্তিকে বলিয়ান কেউ এদের জাগিয়ে তোলে, তখন এরা ভয়ঙ্কর মৃত্যুবান হয়ে ওঠে, যাকে বলে সাক্ষাৎ মারণ। আপনি নিজের চোখে দেখেছেন এমন কিছু? হ্যাঁ, ঘটেছিল বই কি। সে বেশ আগের কথা। তোমার বাবা হয়তো জানবেন, এক আদিবাসী যুবক খুন হয়েছিল আমাদের এই মানভূমির খনিতে। যুবকের পরিবার টাকার লেনদেন নিয়ে যুবকের এক বন্ধুকে সন্দেহ করেছিল, কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। তাছাড়া টাকার বিষয়ে ওরা নিশ্চিত ছিল না, তাই তখন আমরা কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারিনি। শেষমেশ সেই পরিবার এক বোঙাকে ডেকে নিয়ে আসেন। বোঙা একখানা কালো বিড়াল কোলে করে আমাদের কুলিদের বস্তিতে এসেছিলেন। সেদিন আমিও কাজ শেষ করে কর্তৃপক্ষ হিসেবে বস্তিতে উপস্থিত হয়েছিলাম। তবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হলো রাতের 2 আর 3 প্রহরের মাঝামাঝি সময়। দেখলাম কালো বিড়ালটাকে নিয়ে বোঙা তেল সিঁদুর মাখিয়ে স্নান করিয়ে আনলেন। তারপর একটা মাছের দাগা কচি শালপাতায় মুড়ে খেতে দিলেন। নিজে সরায় মদ্যপান করছেন, আর বেড়ালটাকে জোর করে মাছের আঁশটে গন্ধমাখা শালপাতা খাইয়ে চললেন। খা খা খা, একেবারে জুনমের খাওয়াটাও খেয়ে নে। আর তো পাবি গেলে খেতে খা 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 খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। সবুজ শাকপাতা বেড়ালের জন্য বিষস্বরূপ, তাই ওই শালপাতা খেয়েই বেড়ালটি বমি করতে শুরু করলো আর কেমন নেতিয়ে পড়ল। এইবার বোঙা উঠে বসে বিকট স্বরে মন্ত্রপাঠ শুরু করলেন, আর সেই সাথে মাটিতে আছাড়ি পাছাড়ি খেয়ে সে এক অদ্ভুত উন্মাদের মতো আচরণ। প্রায় আধ ঘন্টা চলল এইসব। তারপরেই শীষের মতো কেমন একটা আওয়াজ পেলাম। একখানা শাল গাছ নড়ে উঠল। আমরা স্পষ্ট দেখেছিলাম শাল গাছের পেছন থেকে একটা ছায়া অবয়ব আমাদের পাশ কাটিয়ে এসে বিড়ালটির সাথে মিশে গেল। আর সঙ্গে সঙ্গেই সেই নেতিয়ে পড়া বিড়ালটি তীব্র ফ্যাঁসফ্যাঁসে শব্দে যেন লাফিয়ে উঠল। বিড়ালের চোখগুলো তখন জলজলে সবুজ নয়, গাঢ় কালো বর্ণ ধারণ করেছে তখন। আর ঠিক সেই সময়ই আচমকা ভিড় থেকে একজন ছুটতে শুরু করলো। বিড়ালটি বিশ্রী শব্দে এত লাফিয়ে পড়ে তার পায়ে কামড়ে ধরল, এমনকি টানতে লাগলো। মানুষটি তখন কান্নায় ভেঙে পড়ল। বাবু 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 বাবু, ছেড়ে দিন আমায়। আমি করেছি, আমি করিয়াছি। খুনটা খুনটা আমি করিয়াছি। বাচ্চা না মরি যাব, ওটা মেরে ফেলবে আমাকে। আমায় বাঁচান বাবু, আমায় বাঁচান না। আমি সেই রাতেই কোম্পানির তরফ থেকে বয়ান লিখলাম। তারপর লোকটাকে থানায় নিয়ে গেলে পুলিশের কাছে ও সবকিছু স্বীকার করেছিল। আসলে কি বলতো, ব্রিটিশ শাসনে কোনো কিছুরই মাপ হয় না। তারপর সেই লোকটার ফাঁসি হয়ে গিয়েছিল। এই বিড়ালটি দিয়েই মৃতের অতৃপ্ত আত্মাকে ডেকে এনে এত বড় শাস্তি প্রদানের প্রক্রিয়া করা গিয়েছিল। অবশ্য এত কিছু সাহেবরা বিশ্বাস করেনি। আমি পরে আদিবাসীদের কাছ থেকে জেনেছিলাম যে ওদের অপঘাতের মৃত্যুর আত্মা 3 দিন অবধি নাকি আশপাশ অঞ্চলে বাসা বানিয়ে থাকে। তাদের বন্দি করে সাপ, চামচিকে, বাদুড়, বিড়ালে সেই আত্মা চালনা করে বোঙারা।
সময় সময় অপকর্ম থেকে বিভিন্ন ভালো মন্দ কার্যসিদ্ধি, এই সব কিছুই তারা এইভাবেই করে থাকে। কি বলছেন? এও হয় নাকি? চোখের সামনে দেখেও অবিশ্বাস করি কি করে বলো তো? কাজের সন্ধানে আমি হাতের কাছে যা কাজ পেরেছি তাই করেছি, আর অভিজ্ঞতার ঝুলিতে জমা হয়েছে অনেক কিছুই। 15 বছর গোটা ভারত পায়ে হেঁটে ঘুরেছি। শেষমেশে একখানা জাহাজে চড়ে চীন দেশে গেলাম। আফিম ব্যবসা করতে যাওয়া ব্যবসায়ীদের খিদমতগার হওয়ার সুযোগ হয়, সেই সুযোগও হাতছাড়া করিনি। কিন্তু আফিম ব্যবসা করে ফেরার সময় আমাদের জাহাজ পর্তুগিজদের পাল্লায় পড়ে। পর্তুগিজরা আমাদের জাহাজ লুট করে, প্রায় সবাইকে হত্যা করে মৃতদেহ জলে ফেলে দেয়। কিন্তু কি কারণে যেন আমাকে তাদের ভালো লেগে গিয়েছিল। সম্ভবত এই ভাগ্যহতের করুণ মুখ দেখে দয়া হয়েছিল হয়তো। আমাকে তারা গোয়ায় নিয়ে আসে। এই বেলা বলে রাখি যে পর্তুগিজরা স্বভাবে কিন্তু নিষ্ঠুর। গোয়াতে যার হাতে এসে আমি উঠলাম, সে এক সরাইখানার মালিক। আমাকে দিয়ে যা খাটাতো সে আর কহতব্য নয়। তবে এর মধ্যে আমি কাজকর্ম শিখতে শুরু করেছিলাম। মূলত ওই হিসাব নিকাশগুলো আমি ওখানে শিখলাম। আমি এটা বুঝেছিলাম যে জীবনে সুস্থভাবে বাঁচতে গেলে এই হিসাব শেখাটা খুব জরুরি। তারপর বেশ চলছিল। এক রাতে আমায় একখানা ওয়াগানে তোলা হলো। মালিকানা নিলেন আরেকটি লালমুখো সাহেব, নাম তার ম্যাক্সওয়েল। আমার সরাইখানার মালিকের সাথে কিরকম একটা রফা হলো। কত টাকায় আমাকে বিক্রি করা হলো সেটা বুঝলাম না। সারা রাত মারাঠা প্রদেশের গভীর অরণ্য আর সাপোত সংকুল পার্বত্য এলাকা পাড়ি দিয়ে সকালে জঙ্গলের মাঝে এক খামারে এসে উপস্থিত হলাম। সেই প্রথম আমি কয়লার পিঠ দেখলাম। অতল স্পর্শী কালো নিরেট অন্ধকার। দেখলাম কালো গুঁড়ো মাখা অসংখ্য আদিবাসী কুলি কামিনদের। কাঁড়া মোষে টানা ইয়া ইয়া কপির ক্যাচকোচ আওয়াজে আতঙ্কে তো আমার বুক শিউড়ে উঠেছিল। এইসব স্থান আগাগোড়া আদিবাসীদের জন্য সংরক্ষিত হলেও সে আমলে খনির উন্নতির দরুন ওখানে অল্প কিছু শ্বেতাঙ্গ ছড়িয়ে ছিটিয়ে বাস করত। এইসব আদিবাসীদের ক্রিমিনাল ট্রাইব দাগিয়ে ব্রাত্য করে দিয়েছে সরকার, অথচ ভিতরে ভিতরে এরা সরকারের কৃতদাস। ম্যাক্সওয়েল ছিল মধ্যবয়স্ক, পুরুষ টার্কির মতো লাল মুখ, আঁকশির মতো বাঁকা নাক, আর কুতকুতে কালো চোখ দুটোর সর্বক্ষণ যেন একটা ধূর্ততা আর শঠতা খেলে বেড়াচ্ছে। আমাকে সে হিসাব ও গুদাম রক্ষক হিসাবে বহাল রাখল। শোনো, মন দিয়ে কাজ করিবে। অবশ্য তা তোমাকে করিতেই হবে, কারণ বেইমানি আমি মোটেও বরদাস্ত করি না। তোমার জায়গায় যে আগে কাজ করিত সে হঠাৎই মারা গেল। মারা যাওয়ার আগে তার হিসাবের কারচুপিটা ধরা পড়িয়া গিয়েছিল, এই আর কি। তুমি একটু সাবধানে থেকো। এইসব জায়গায় বেঘরে মারা পড়িলে কেউ কারোর খবর নেবে না, তদন্তও হবে না। আর আগের গুদাম রক্ষকের অপঘাতে মারা যাবার কথাটা এমন ভঙ্গিমায় শোনালো যেন সেটা সাবধান বাণী। সে বুঝিয়ে দিতে চাইল যে কাজে বেচাল হলেই কুকুরের ন্যায় মৃত্যু। তবু ওই পেটের দায় বড় দায়। আর তাছাড়া করবই বা কি, যাবই বা কোথায়? ওজন্যই তো বেছে বেছে আমার মতো অসহায়কে আনা, যাতে সারা জীবন মুখ বুজে খিদমত করতে পারি। আস্তে আস্তে সব সয়ে গেল। আমায় একটা নড়বড়ের টাট্টু দিয়েছিল। সেই ঘোড়ার পিঠে চেপে সকালে প্রায় 4 মাইল রাস্তা গিয়ে খনিতে কাজ তদারক করতে হতো। কত মাল উঠছে, কত জমা হচ্ছে, ওজন করে বাছিয়ে সে বিষয়ে সমস্ত হিসেব নিকেশ নথিবদ্ধ করতে হতো। তবে চালানের হিসেবটা আমার হাতে ম্যাক্সওয়েল ছাড়ত না। তাছাড়া কি জানো তো, মানে সবকিছুতেই বড় বেশি লুকো ছাপা। আজকের হিসেবটা দেখব, খাতা আনো।
হ্যাঁ স্যার, আনছি, এক্ষুনি আনছি। ঠিক আছে, তুমি এবার আসতে পারো। আমার মন বলতো যে নিশ্চয়ই কিছু গড়বড় আছে, সেটা পরে বুঝলাম। মাঝে মাঝে রাতের বেলাতে আমার ঘর থেকে অনেক মানুষের শোরগোল শুনতে পেতাম। তারপর দিনে গিয়ে দেখতাম খাদান অঞ্চলের কাছাকাছি মাটিতে চাকার দাগ। দুদিন গেলে বুঝলাম যে ম্যাক্সওয়েল মূলত অস্ত্র ও বারুদ ব্যবসা করে। ওর স্বজাতিরা জাহাজে করে বারুদ নিয়ে আসে, আর ম্যাক্সওয়েল সেটা চুপি চুপি নিয়ে এসে ওর গোডাউনে কয়লার পাশে জড়ো করে। গোলা বারুদের ঝাঁঝালো গন্ধ আছে বটে, কিন্তু দেখতে অনেকটা সেই গুঁড়ো কয়লার মতোই, ফলে খুব সহজে ঢাকা দেওয়া যায়। তাছাড়া এই জঙ্গলাকীর্ণ পরিবেশে ব্রিটিশদের খুব একটা নজর চলে না। ম্যাক্সওয়েল এই বারুদ দেশীয় রাজা, বিদ্রোহী, বিপ্লবীদের কাছে সওদা করে, আর তার সাথে কয়লা তো রইলই। তবে আমি তা ঘুণাক্ষরাও জানতে দিইনি। মন বলছিল আমি জানতে দিলে আমার অবস্থা হয়তো আগের গুদাম রক্ষকের মতোই হবে। যাই হোক, ক্রমশ পরিস্থিতি বদলাচ্ছিল। আমাকে ম্যাক্সওয়েল পছন্দ করতে শুরু করেছিল। ম্যাক্সওয়েলের দেশীয় স্ত্রী রেবেকাও দেখতাম খুব একটা অপছন্দ করত না আমায়, তবে তা কেবলমাত্র কাজে ভুল ত্রুটি না হওয়া অবধি। আমার কাজের প্রথম ত্রুটি ধরা পড়ে 7 মাসের মাথায়। সেদিন বেধড়ক মার মেরেছিল ম্যাক্সওয়েল। পরে অবশ্য বুঝেছিল যে ত্রুটিটা আমার ইচ্ছাকৃত নয়। তার কারণ এই অরণ্য সংকুল পরিবেশে না আছে আমার বাইরে যাওয়ার পথ, আর না আছে কারোর সাথে জানাশোনা। সেখানে আমার কারচুপি করেই বা লাভ কি? এরপর থেকে একটু ভালো ব্যবহারই করত। টেবিলে ওদের সাথে বসে খাবার অনুমতিও মিলেছিল। আজ অনেকগুলো কাজ এগিয়েছে। বাহ, আজকের মুরগির রোস্টটা তো দারুণ হয়েছে। নাও তাহলে আর একটু। সুবিনয়, তুমিও নাও। ভেবেছিলাম অনুশোচনা হয়তো, কিন্তু পর্তুগিজ রক্ত শোধরাবার নয়। মাস 3 পর রাত্রে দেশীয়দের সুবিধা দেবার ব্যাপারে কি সামান্য একটা কথা কাটাকাটি হয়েছিল, তাতেই এক ঘুষিতে আমায় পুরো চিৎপাত করে দিয়েছিল। তোমার কত বড় সাহস যে তুমি আমার মুখের ওপর কথা বলো? কুলিরা কি সুযোগ পাবে কি পাবে না সেটা ঠিক করবে, আর তুমি কে? আপনি ভুল বুঝছেন স্যার, আমি সেটা বলিনি আসলে। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। গেট আউট। তারপর থেকে যখনই দেখতাম যে আমাদের দেশীয়দের সাথে নিষ্ঠুর ব্যবহার করছে, নিজেকে ধরে রাখতে পারতাম না। বেরিয়ে যেতাম ঘর থেকে, হেঁটে আসতাম 2-4 পা। তোমরা হয়তো ভাববে যে আমি আবেগপ্রবণ বা মরমী মানুষ, কিন্তু আজও আমার প্রতিটা শ্রমিক কর্মচারী আমাকে শ্রদ্ধা করে এবং তার চেয়েও বেশি ভয় পায়। কিন্তু সত্যি কথা বলতে, সে যা ব্যবহার করত তা কারোরই সহ্য হবে না। তারপর থেকে যতই ওর ব্যবসার গভীরে ঢুকতে লাগলাম, ততই ওর আরেকটা কালো দিক আমার সামনে এলো। ম্যাক্সওয়েল সুদ আর নারী চালানের কারবার করত, আর এতেই সব থেকে বেশি রমরমা এবং নোংরামো। আর এই সব কিছু সে করত কালো জাদুর সাহায্যে। স্থানীয় এক গুণিন বুড়োর সাথে ম্যাক্সওয়েলের বেশ মাখামাখি ছিল। বিদঘুটে সব পাথর, কাঁটির লজ্ঝড়ে পোশাক, বাঘ নখের মালা পরে বুড়োটা প্রায়ই আসত। নাম ছিল তার উদাল করতুঙ্গা। যে ম্যাক্সওয়েল আমাদের নেটিভ জানোয়ার ছাড়া কোনো কিছুই জ্ঞান করত না, সেই মানুষ বুড়ো করতুঙ্গার সাথে ভিতরের ঘরে বসে ঘন্টার পর ঘন্টা মদ খেত আর কি সব কথা বলতো। আরে খাও খাও, একেবারে নতুন মাল, খাও। কর্তা, খাচ্ছি তো না, আর খাবো না। বাড়ি যেতে হবে না? এ যাবে পরে, এখন বসো তো। আমি মাঝে মাঝে ওদের গ্রামে যেতাম।
সেখানেই জানলাম যে ওই বজ্জাত বুড়ো গুণিনের কীর্তিকলাপের কথা। বাবু, এই কর্তুঙ্গার সাথে বেশি কথা বলবেন না, লোকটা খুব বজ্জাত। হ্যাঁ, সে তো তার হাবে ভাবেই বোঝা যায়। তবে সাহেবের সঙ্গে ওর খুব খাতির। সে হোক গে, আপনি আমাদের লোক আছেন, আমাদের জন্য এত ভাবেন, তাই আপনাকে সাবধান করছি বাবু। করতুঙ্গা সবাইকে বস করতে জানে। সে বাঁদুর হোক বা কাশের বিদ্যুৎ, সব কিছুকে সে বস করে নেয়। এই জন্য তোমরা ওকে এত সমঝে চলো? কি করবো বাবু, এই জঙ্গলে ডাক্তার কোথা পাবো? জোর জারিতে ওই কবিরাজি ভোসা সব ঘর উঠছে না, কোনো ঘরের মেয়ে ওর চোখ এড়ায় না। আমার বউটাকে গেল বছর টেনে হিঁচড়া নিয়ে গেল। ছেলেটা জ্বর হয়েছিল, ওকে ডেকেছিলাম, টাকা দিতে পারিনি, নিয়ে গেল আমার লক্ষ্মী মন্ত বউটাকে নিয়ে গেল। হ্যাঁ বাবু, কতবার কত মেয়ের ক্ষতি হতে দেখলাম চোখের সামনে, কিছু করতেই পারলাম না, কিছু না পারলে ও নিজে টুকটাক করে ডাইনি বানায় মেয়েদের। তো সবাই তাকে এক ঘরে করে দিলে পরে সাহেবের কাছে বেচে দিয়ে আসে। একদম বদমাস। বলো কি, তোমরা কখনো কিছু বলনি? অবশ্য বলবেই বা কি করে, এখানে তো বন্দুক আর চাবুকই শেষ কথা বলে। একদিনের কথা বলি। গরমের সকাল, শীতালের ফল ফাটছে। ওই সময় ওই অঞ্চলের সকালে কাজের চাপ থাকে কম। বাংলোয় হাতায় বসে আছে, আচমকাই একটা হই হই রব। জানতে পারলাম এক গর্ভবতী নারী কোনোভাবে কোনো অশুভ আত্মার দ্বারা প্রভাবিত হয়েছে। একটা সুবিশাল শিশু গাছের কাণ্ড বেয়ে তরতর করে বেয়ে উপরে উঠে যাচ্ছে। আর সেই শুনে শ্রমিক থেকে শুরু করে কুলি কামিন সবাই যাচ্ছিল, কাজ ছেড়ে গ্রামে ছুটল। আমিও নিজেকে আটকাতে পারলাম না, আমিও তাদের পিছু নিলাম। ততক্ষণে গিয়ে দেখি যে মেয়েটি গাছে উঠে পড়েছে এবং সেখান থেকে চিৎকার করে দাঁত মুখ খিচিয়ে অশ্রাব্য গালিগালাজ করছে, আর মাঝে মাঝে গাছে কামড়ে বাকল তুলে থুথু করে ছিটিয়ে দিচ্ছে। এমন সময় করতুঙ্গা এলো, সাথে একটি ছাগল এবং একটি বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেটির হাতে একটা অদ্ভুত শিঙা। সে সেই শিঙাটা নিয়ে অদ্ভুত সুরে বাজাতে শুরু করলো, আর করতুঙ্গা অদ্ভুতভাবে নাচতে লাগলো। তার বড় বড় জটা, চুলের বিনুনিতে বাঁধা লোহার কাঁটি তার পাছায় বাঁধা ঢোলকে আঘাত করতে লাগলো। সে এক অদ্ভুত সুর, সেই তালে যেন মাথা ধরে আসার জোগাড়। আস্তে আস্তে দেখলুম যে আশেপাশের লোকজন সেই তালে নাচতে শুরু করলো। ভাবতে পারবে না, আমিও নিজেকে স্থির রাখতে পারলাম না, আমিও নাচতে শুরু করলাম। সে এক উদ্দাম নাচ। আর নাচতে নাচতে দেখলাম যে ছাগলটি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এবার সেই ছাগলটিও সেই তালে নাচতে শুরু করলো। তারপর তার গলার দড়ি ছিঁড়ে সজোরে গিয়ে 3 বার আঘাত করতে লাগলো সেই গাছের কাণ্ডে। আর তখনই উপরের মেয়েটির চিৎকার গালাগালি সব বন্ধ হয়ে একদম স্থির হয়ে গেল। আর ছাগলটি ব্যয় ব্যয় স্বরে পরিত্রাহী চিৎকার দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে পরিত্যক্ত জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। হ্যাঁ, আত্মহত্যা করল। পরে মেয়েটিকেও নামানো হলো, সুস্থ করা হলো, ছাগলটিকেও সৎকার করা হলো। তারপরে জানতে পারলাম যে কয়েকদিন আগে ওদের এক আদিবাসী যুবক শিকার করতে গিয়েই চিতাবাঘের হাতে মারা যায়। তার মৃতদেহ পাওয়া যায়নি, তাই সৎকার করা হয়নি। ফলে তার আত্মাও তখন মুক্তি পায়নি, দেহের আশায় ঘুরে বেড়াচ্ছিল। এখন কোনোভাবে মেয়েটির কোনো অসতর্ক মুহূর্তে সেই আত্মাটি তার দেহ অধিকার করে, যাকে বলে পজেস্ট করা। করতুঙ্গা ওই আত্মাকে তার কালো জাদুর গুণের দ্বারা ছাগলটির মধ্যে প্রতিস্থাপিত করে এবং সেই ছাগলটির আত্মহত্যার দ্বারা তাকে পুনরায় মেরে দেহবন্দী করল।
তারপর সৎকার করে তাকে ইহজগৎ থেকে মুক্তি দিল। ওদের মধ্যে এই আত্মা, প্রেত ইত্যাদি বিশ্বাসগুলো বেশ গভীর, তবে আসল ভয়ঙ্করের সাথে পরিচিত হওয়া আমার তখনও বাকি ছিল। এইভাবেই বছর দেড়েক কেটে গেল। কর্তঙ্গা ছিল বজ্জাত আয়েশি স্বভাবের। তার গোষ্ঠীপতি হবার দরুন একাধিক পত্নী একগাদা পেট চালাতে গিয়ে দ্রুত তার ঋণ বাড়ছিল। নিজেকে রাজা মনে করতে হতো ছাড়াটা। সুদের শোধ দিতে গিয়ে অসহায় মেয়েদের টোপ দিয়ে বিক্রির হার বাড়াচ্ছিল। এদিকে ক্রমাগত চালান দিতে দিতে গোষ্ঠীতে কুমারী মেয়ের সংখ্যাও কমে আসছিল। আর ম্যাক্সওয়েল ছিল চতুর ব্যবসায়ী। সে বুঝল এর থেকে আর নেওয়ার কিছু নেই। সে বেঁকে বসল, এমনকি এলে দেখাও করত না। ফলে কর্তঙ্গা আসতো বটে, কিন্তু দরজা থেকেই সে ফেরত চলে যেত। একদিন ম্যাক্সওয়েল স্পষ্ট জানিয়ে দিল, দেখো, টাকা দিতে পারলে ভালো, নইলে যাও তোমার বউদের বিক্রি করে ধার শোধ করো। আমি তখন বারান্দায় বসে ওদের ওই উষ্ণ কথোপকথনের টুকরো টুকরো যা ছিটকে আসছে তার থেকে পুরোটা আঁচ করতে পারলাম। কেমন যেন ডাক দিল মনটা। কর্তঙ্গা পরদিনই 3 জন স্ত্রীকে নিয়ে দরবার করতে এলো। ভাবতে পারো কতখানি নীচ পামর ছিল ওই ব্যক্তিটি। কিন্তু ম্যাক্সওয়েল আরেক কাঠি সরেস। সে চক্রবৃদ্ধি হারে টাকা ধার দেয়, ফলে সুদ আসলকে ডিঙিয়ে লাফিয়ে বাড়ে। সে খেদিয়ে দিয়ে বলে দিল যে অনাদায়ী অর্থের পরিমাণ সুদে মূলে যা দাঁড়িয়েছে তাতে 3 তো ছাড়, এখনো কমপক্ষে 30টা মেয়ে দরকার। বুড়ো যেন প্রয়োজনে নিজের যুবতী মেয়েদেরও নিয়ে আসে। তারপর সেই বুড়োকে দেখে তুম্ব মুখে চলে যায়। বিকেলের দিকে সে আবার এলো। উপরে উঠল না, উল্টে কেমন ধীর স্থির আর অস্বাভাবিক ঠান্ডা গলায় বলল, হয় এই 3টে মেয়ে রাখো, নতুবা কাল সকালের আগেই মৃত্যু হবে তোমার। সেই শীতল ঠান্ডা স্বর যেন আমার ভিতর অবধি কাঁপিয়ে দিল। আমি মনে মনে ম্যাক্সওয়েলকে বলেছিলাম, ম্যাক্সওয়েল রাজি হও, জেদ করো না, এ বুড়ো যেন সাধারণ নয়। কিন্তু তৎক্ষণাৎ ম্যাক্সওয়েলের প্রত্যুত্তর কানে এলো। তুই তুকারিতে নেমে এসে কর্কশ্বরে বিশ্রী গালাগালি দিয়ে সে বলল, জাহান্নামে যা, তোর নিজের পিছনে পুরে রাখ। 1 হপ্তাহ দেখিব, তারপর সব বেঁচে দেব। আর তুই শালা বুড়া এসে আমার খনিতে বলদের জায়গায় চাকা টানবি। কর্তঙ্গা তৈরি হয়ে এসেছিল। বাইরে ডজনখানেক লোক তার ইঙ্গিতের অপেক্ষায় ছিল। সে খানিকটা পিছিয়ে এসে খামারের মাঝটায় দাঁড়ালো। তারপর হাত তুলতেই একটা সাদা আর একটা কালো মোড়ক তার হাতে ধরিয়ে দিল সেই মানুষগুলো। কর্তঙ্গা কোমরের কৌপিনটা খুলে দিল। শিউরে উঠলাম। পুরো কোলভাগ জুড়ে অদ্ভুত সব উল্কি করা, যেন মানুষ নয়, এ সাক্ষাৎ সাক্ষাৎ বিভীষিকা। এবার নগ্ন প্রায় মানুষটা 2 হাতে 2 মুরগির গলা ধরে অদ্ভুত শব্দে উলু দিয়ে উঠল। তারপর উঠোনে উবু হয়ে বসে বিশ্রীভাবে তাদের গলাটা মুচড়ে ভেঙে দিল। দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলল গলা দুটো। মুরগির কাতর আর্তনাদে ভরে গেল জায়গাটা। তারপর সেই রক্ত দিয়ে নিজের বুকে, গলায়, কপালে চক্র আঁকলো একটা করে। তারপর কর্তির ধর মুরগি দুটোকে গলায় গলায় জুড়ে সরল রেখায় রাখলো। ঝোলা থেকে একখানা ফিতের মতো কিছু একটা বের করে সেই সরল রেখার চারপাশে একটা বৃত্ত আঁকলো, যেন বৃত্তের ব্যাস। একখান কয়েস লাউয়ের খোলায় তৈরি জলপাত্র এনে দিল ওর লোকেরা। সেটা খুলে সেই ঝাঁঝালো পুঁতিগন্ধি তরল নিয়ে ছড়াতে লাগলো ইতিউতি। মুরগির কর্তৃত মুন্ডু দুটি বাড়ির 2 কোণে ছুঁড়ে দিল। পরে জেনেছিল এই ফিতের মতো জিনিসটা গিট মারা শুকনো আম্বিলিকাল কর্ড বা নাড়ি। আর ওই জলটা ছিল অপঘাতে মৃত মানুষের অন্তিম মুহূর্তের প্রস্রাব। কতখানি আকুতি আর যন্ত্রণাওতে মিশে আছে ভাবতে পারো। ভাবলেই যেন হাড় হিম হয়ে যায় আজও আমার।
চূড়ান্ত অসুচি বস্তু সামগ্রী দিয়ে ওই ক্ষেত্রকে অপবিত্র শয়তানের চরণভূমি করে দিয়েছিল কর্তঙ্গা, যাতে যাতে সহজেই সেই প্রক্রিয়া করতে পারে। নিজের জটা চুল দড়ি দিয়ে বেঁধে এসেছিল, এবার সেটা খুলে দিল। কটা রঙের সেই চুল ঝুপসি গাছের মতো ঝাঁপিয়ে পড়ল মাথায়। সাথে সাথেই যেন একখণ্ড মেঘ এসে ঢেকে দিল নীল আকাশ। চক্রের সামনে বসে সামনে পিছনে পেন্ডুলামের মতো দুলে দুলে অদ্ভুত ঝিম ধরানো একটানা সুরে মন্ত্র পড়তে লাগলো। অন্য সবাই ততক্ষণে তাকে ঘিরে শুয়ে পড়েছে। এবার তারা সেই ধুলি ধূসরিত উঠোনে গড়াগড়ি খেতে লাগলো। একটা চরম অস্বস্তি যেন পাকসাট মারল আমার বুকের ভেতর। কেন জানি না, ভীষণ ভয় লাগছিল। মন বলছিল যে এই কর্তঙ্গা সেই কর্তঙ্গা নয়, এই যেন এক ধ্বংস বীজ। আধ ঘন্টা পরে উঠে দাঁড়ালো কর্তঙ্গা। এরপরেই শুরু হলো তার সেই ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য। কি ভীষণ সেই দৃশ্য! অবাক হয়ে ভাবতে লাগলাম, এই জীর্ণ শরীরটাই এতটা প্রাণ শক্তি লুকিয়েছিল। কখনো নাচলো, কখনো লাফালো, কোমরে বাঁধা বাদরের লেজটা তাকে ঘিরে ঘূর্ণির মতো ঘুরছে। আগেকারের মতো এত বড় বড় জটা চুলের বিনুনিতে বাঁধা লোহার কাঁটি তার পাছায় বাঁধা ঢোলকে আঘাত করতে লাগলো। সে এক অদ্ভুত সুর, সেই তালে মাথা ধরে আসার জোগাড়। আস্তে আস্তে দেখলাম আগের মতোই আশেপাশের লোকজন সেই তালে যেন নাচতে শুরু করলো। এইভাবেই নাচতে নাচতে হঠাৎ সপাটে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল সে। তার মুখ থেকে তখন গ্যাঁজলা বেরিয়ে আসছে। চমক ভাঙল ম্যাক্সওয়েলের বন্দুকের আওয়াজে। অনেকক্ষণ সহ্য করেছি, হয় বেরোবি তোরা, নয়তো কুকুরের মতো গুলি করিয়ে মারব। লোকজন মূর্ছা যাওয়ার শক্ত শরীরটা তুলে নিয়ে গ্রামে ফিরে গেল। আমার বেশ মনে আছে, সে আসার সময় ফটফটে দিনের আলো ছিল। মাত্র ঘণ্টাখানেকই সে ছিল, অথচ এরই মধ্যে গাঢ় অন্ধকারে ঢেকে গিয়েছে চারিদিক। আকাশের চাঁদটাও যেন ভয়ে লুকিয়ে পড়েছে। মনটা আমার কু ডাকল। আজ আমরা, মানে আমি, ম্যাক্সওয়েল আর রেবেকা ম্যাডাম একটু সকাল সকালই ডিনার সেরে নিলাম। আমি ইদানিং ওদের সাথেই খাই। আজ যেন কিছুই জুতের লাগছিল না। হঠাৎ করেই চারপাশটা কেমন থমথমে হয়ে গিয়েছিল। বিশেষ করে ম্যাক্সওয়েলকেও আজ খাবার টেবিলে বড্ড বেশি চিন্তাচ্ছন্ন আর অন্যমনস্ক লাগছিল। খাওয়া শেষে পানপাত্র নিয়ে অন্য দিনের মতোই অফিস ঘরে চলে গেল ম্যাক্সওয়েল। হিসাবের খাতা মেলাবে। আমিও শুতে চলে গেলাম। অফিস ঘরটা ছিল বাংলোর বাইরের হাতায়। তারপরই ইংরাজি এল অক্ষরের ন্যায় লম্বা বারান্দার এপারে অন্দরঘর, সেখানে বাইরে আমি থাকি। তারপর হলো এই খাবারের জায়গা, রাধা বাড়ার জায়গা, আর ভেতরে ওনাদের বেডরুম। মাঝরাতে রেবেকা ম্যাডামের ডাকাডাকিতে আমার ঘুমটা ভেঙে গেল। সুবিনয়, সুবিনয় ওঠো, সুবিনয় ওঠো, তোমাদের তোমাদের সাহেবকে খুঁজতে যেতে হবে। কি হয়েছে ম্যাডাম? এত রাত হয়ে গেছে, তাও ম্যাক্স হল ঘরে আসেনি। বারান্দা পেরিয়ে অফিস ঘরে যেতে আমার ভয় করছে সুবিনয়, তাই তো তোমায় ডাকতে এলাম। লণ্ঠন আর পিস্তল হাতে নিয়ে আমরা বারান্দাটা পার হচ্ছি, আর সামান্য সামান্য আওয়াজেই আমরা চমকে উঠছি। শেষমেশ ঢুকলাম অফিস ঘরে, আর ঢুকেই সেই ভয়াবহ দৃশ্য। ম্যাক্সওয়েল তার চেয়ারের হাতল আঁকড়ে ধরে বসে আছে। বিস্ফারিত চোখ দুটোয় যে অসম্ভব ভয় আর আতঙ্ক মিশে আছে, তা এক কথায় অবর্ণনীয়।
মন্ত্রমুগ্ধের মতো একটু কাছে গিয়ে দেখলাম ম্যাক্সওয়েলের ভয়ে কুকড়ে কালো হয়ে যাওয়া মুখটায় মৃত্যু ছাপ ফেলেছে অনেক আগে। চেয়ারের হাতলটায় এত জোর খামচে সে ধরেছে, হাতলের গতিটায় হাতের নখগুলো গেঁথে বসে গিয়েছে। মুখ বেয়ে গ্যাজলা বেরিয়ে বুকে নেমেছে। আমি আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখছিলাম। সম্বিত ফিরল ম্যাডামের টুকরে কেঁদে ওঠার আওয়াজে। প্রাথমিক চমকটা কাটতেই আমি হ্যাচকা টানে ম্যাডামকে টেনে বাইরে নিয়ে এলাম। তখনও ভাবতে আমার অবাক লাগছিল যে একটা অশিক্ষিত গাইয়া বুড়োর কথাটা ভুলে গেল। আতিপাতি করে খুঁজেও কিছু বুঝে উঠতে পারলাম না। কেবল সেই ম্যাক্সওয়েলের ভয়ঙ্কর বিস্ফারিত চোখ দুটো আর মুখভঙ্গি এটাই বলছে যে সে ভয় পেয়েছিল, আর তাতেই হয়তো তার হৃদযন্ত্র আচমকা বিকল হয়ে তার মৃত্যু হয়েছে। কেবল একটাই কথা মনে হচ্ছিল, কি সেই ভয়? কি সেই ভয় যাতে ম্যাক্সওয়েলের মতো একজন ডাকাবুকো মানুষের এমন পরিণতি হয়? নীল হয়ে যাওয়া মুখটাও সন্দেহ জাগাচ্ছিল, কিন্তু সব ব্যবচ্ছেদের সুযোগই বা কোথায় এই ঘন জঙ্গলের মধ্যে? পরদিন ম্যাক্সওয়েলকে কবর দেওয়া হলো। বলাই বাহুল্য, আদিবাসী প্রধান অঞ্চলে প্রায় সবকিছুই ওদের রীতি মেনেই হলো। মেয়েরা সবাই বুক চাপড়ে কাঁদল, আর ছেলেরা দেদার মদ খেয়ে গড়াগড়ি খেল। বাইবেল পাঠটাও আমি আমার ভাঙা ইংরেজিতে সারলাম, কারুর সাহায্য পেলাম না। আর রেবেকা ম্যাডামের প্রতিবাদের পরিস্থিতিও ছিল না। যেন কর্তুঙ্গা নামের একটা আস্ত অজগর আমাদের গিলে ফেলল। কর্তুঙ্গার উপর রাগ হলে ওর নির্লিপ্ত, অভিব্যক্তিহীন দৃষ্টি হজম করতে হচ্ছিল, কারণ ওর সেদিনের সেই লম্ফঝম্প আর পাগলামিকে দেশের সভ্য আদালতে খুনের প্রমাণ হিসেবে পেশ করলেও খামোখা নিজেরাই হাস্যাস্পদ হব। তাছাড়া ম্যাক্সওয়েল যা ব্যবসা আর নোংরা করে রেখে গিয়েছে, তাতে ব্রিটিশদের নজরে পড়লে আমাকেও ফাঁসিতে ঝুলতে হবে। কাজকর্ম মিটে গেলে সন্ধ্যের দিকে কর্তুঙ্গা এলো আবার। তোয়াক্কা না করে আমার সামনে এসে বসল। তাহলে তোমরা সবাই কি ঠিক করলে? প্রাণ দিতে চাও? কর্তুঙ্গা, কেন এসেছো তুমি? কি চাই তোমার? আমি আমার শাপলা ঠিকানা ফেরত নিতে এসেছি। কাল এখানে ফেলে গেছিলাম। আমি আর দ্বিরক্তি না করে অফিস ঘরে ঢুকলাম। এই জিনিস আমি বিলক্ষণ চিনি। এই বাঁকা চোরা লাঠি বিভিন্ন আদিবাসী সর্দার, বৈগা, গুণিনরা ব্যবহার করে থাকে। উচ্চতায় ফুট 4 হবে। হাতলটা সাপের ফণার মতো বাঁকানো, আর তলার দিকটা খানিকটা সরু গোছের, লেজের মতন। সারা গায়ে কয়েকটা সাপের মতো পেঁচানো আঁশ তোলা নকশা। কি একটা প্রাচীন গাছের শিকড় নাকি। যাই হোক, কর্তুঙ্গা লাঠিটা হাতে তুলে দেখলাম বেশ কালো আর ভারী। সময় বিশেষে দারুণ অস্ত্রের কাজ দেবে। কর্তুঙ্গার দিকে লাঠিটা বাড়িয়ে দিতেই কর্তুঙ্গা চুপচাপ চলে গেল। ম্যাডাম মোটামুটি ব্যবসার খুঁটিনাটি জানলেও সবটা বুঝতেন না, ফলে আমি ম্যানেজারের পদেই বহাল রইলাম। মাস সাতেক ভালোই চলল। 2 নম্বরই ব্যবসাটা উঠিয়ে বাকিগুলো নিয়ে চলছি। উপার্জন সামান্য কম, কিন্তু তাতে সুখ আছে। কিন্তু ওই যে সুখে থাকতে ভূতে কিলোয়। একদিন পুরাতন খাতা দেখতে গিয়ে কর্তুঙ্গার প্রসঙ্গটা আবার উঠল। ম্যাডাম দাঁত কিড়মিড়িয়ে উঠলেন। আমি প্রমাদ গুনলাম, ঘটনাটা কাকতালীয় হলেও লোকটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে।
এসব ওঝা টোঝাদের নিয়ে বিশ্বাস নেই, তাই মিটমাট করে নিলে ভালো হতো হয়তো। ও যেই হোক, আমি ভয় পাই না। টাকা ওকে দিতেই হবে। ম্যাডাম চোখ টোক পাকিয়ে এমন চিৎকার দিয়ে উঠলেন যে বাকি কথাটা ঢোক গিলে হজম করে নিলাম। আমি চাকর মাত্র, তাই বাধ্য হয়ে লোক পাঠিয়ে করতুঙ্গাকে ডাক পাঠালাম। ব্যাটা এলো একদিন পর, কিন্তু দেখলাম বেশ কিছু সাঙ্গপাঙ্গ জুটিয়ে এনেছে। যাই হোক, আজ ম্যাডাম সদরে, আমি ওর চেয়ারে বসে, তাই বেশ কর্তৃত্ব নিয়েই কথা বললাম। পুজোরও তো চিত হয়ে শোবার শখ হয় মাঝে মাঝে, মানে মতিভ্রম হয় আর কি। বুড়ো তার প্রাচীন বলিরেখা সর্বস্ব কুৎসিত মুখটা ঝুঁকিয়ে আমার সামনে নিয়ে এলো। নারী চালানোর ব্যবসাটা বন্ধ হওয়ায় ওই কদিনে গায়ে গতরে খাটতে হয়েছে অল্প বিস্তর, সেই ছাপ পড়েছে। টোপা কুলের মতো তুবড়ে গেছে মুখটা, কুতকুতে কালো চোখ দুটো যেন কি ভীষণ হিংস্রতায় জ্বলছে। খুব ঠান্ডা গলায় বলল, তুমি কি নিজেকে খুব সাহসী মনে করো? নইলে তোমার মালিকের ওই পরিণতির পরেও তুমি সেই বিভীষণকে দেখতে চাও? বৈগা হয়েও গায়ে গতরে খেটে দিচ্ছি, এই কি অনেক নয়? এক প্রচণ্ড অশুভের ছায়া যেন ওর কথার পিছনে দাঁড়িয়ে আছে। তবুও মন শক্ত করলাম। এ চাকরি গেলে আমি তো আর কিছু পাবার আশা রাখি না, তাই দাঁতে দাঁত চেপে বললাম, হয় পাওনা শোধ করো, নয়তো আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। করতুঙ্গা এবার বেশ খানিকটা গা ঘেঁষে এলো। গা থেকে একটা বোটকা গন্ধ আসছে। তার ধৃষ্টতা আমায় অবাক করল। সে এবার আরো শান্ত স্বরে হিসিস করে বলল, করতুঙ্গা তোমার ব্যবসার জিনিস নয়। কালা জাদুকরের সঙ্গে ব্যবসার হিসেব নিকেশ হয় না মাস্টার। নিজের ভালো চাও তো আমার হিসেব ভুলে যাও। এবার সত্যি আমার ধৈর্যের বাঁধ ভাঙল। ম্যাক্সওয়েলের রাইফেলটা দেখিয়ে বললাম, আর একবার বদমাইশি করার চেষ্টা করে দেখো, আমি তোমায় কুকুরের মতো গুলি করে মারব। করতুঙ্গা নিঃশব্দে উঠে চলে গেল বটে, কিন্তু কিন্তু তার ঠোঁটের কোণ কামড়ে থাকা বাঁকা শয়তানি হাসিটা আমার বুকের ভেতর অবধি সেঁধিয়ে গিয়েছিল। বাইরের শোরগোল শুনে এসে দেখলাম বুড়ো আগের দিনের মতো কাজ শুরু করে দিয়েছে। সেই একই কাজ, একই প্রক্রিয়া। আমি বেশ বুঝতে পারছিলাম যে সাময়িক উত্তেজনাবশত যে সাহসটা জমে উঠেছিল সেটা উবে যাচ্ছে, আর সেই শূন্যস্থানে জমছে ভয়। প্রক্রিয়া শেষে করতুঙ্গার অচৈতন্য শরীর নিয়ে যখন ওর লোকেরা চলে গেল, তখন একই সঙ্গে আকাশে আর মনের কোণে রাত্রির আধার ঘনিয়েছে। আর ধীর স্থলিত পায়ে উঠান ছেড়ে ঘরে ঢুকলাম। আমি নৈশ ভোজ ছেড়ে অফিস ঘরে ঢুকলাম। আজ এক ফোঁটাও মদ খাইনি আমি। মন বলছিল যে মুহূর্তের অসতর্কতাও প্রাণঘাতী হতে পারে। আচ্ছা, সাহেব ঠিক কি কারণে মারা গেল? করতুঙ্গার লোকেরা ম্যাক্সওয়েলের মদে বিষ মেশায়নি তো? নাহলে জলজান্ত সমর্থ মানুষটা হঠাৎ কি করে মারা যেতে পারে? আমি ঘরে ঢুকে প্রথমে আধ ঘন্টা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে নিলাম। তারপর সন্তুষ্ট হয়ে দরজা জানলা সব এঁটে ভালো করে আটকে সামনে একটা চেয়ার বসিয়ে দিলাম, যাতে সহজে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। জানালা খোলার সামান্যতম চেষ্টা করলেও আওয়াজ তো হবেই। এইবার আলোটাও নিভিয়ে দিলাম, যাতে আমাকে আর দেখা না যায়। তাহলে জানলার উপরের ফাঁকা অংশ থেকে কোনোভাবে তীর বা বর্ষাও ছুটতে পারবে না। এরকম যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে আমি চুপচাপ ঘরে বসে রইলাম। নিশ্ছিদ্র অন্ধকারে আমি অপেক্ষা করতে লাগলাম অনন্তের। এক একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা। দূরের তৃণভূমিতে সামান্য আওয়াজেই মুহূর্তে গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে। কোনো ছায়া দেখলেই খামোখাই ভয়ে গুলি ছুটছিলাম। সব মিলিয়ে এক ভয়ঙ্কর দুর্বিষহ রাত্রি। ভাগ্যিস ম্যাডাম নেই,
ডাইনিং হলের ঘড়িতে গুনে গুনে তখন 11টার ঘন্টা পড়ল। চাঁদের আলো ওপরের জাফরির ফাঁক গলে টুক করে ঘরে ঢুকে পড়ল। হয়তো এই আলোয় পরিস্থিতি আরো সহজ হয়ে উঠতে পারত, কিন্তু গড়াদের ঝাঁকনি বেয়ে নেমে আসা পরিশ্রুত আলোর এই আলো আঁধারিতে পরিবেশ আরো রহস্যময় হয়ে উঠল। বহু দূর থেকে যেন একটা কি বাজনা কানে আসছিল। একটা অদ্ভুত শীতলতা যেন আমায় ক্রমশ আচ্ছন্ন করে ফেলছিল। আমি কেমন যেন সম্মোহিতের মতো জাফরি গড়াদের ছায়াগুলো ক্রমান্বয়ে গুনে যাচ্ছিলাম। 1, 2, 3, 7, 6, 5। হঠাৎ যেন আমার ষষ্ঠেন্দ্রিয় আমার ঝাঁকুনি দিয়ে নাড়িয়ে দিল। আমি এক ঝটকায় সোজা হয়ে বসলাম। বেশ বুঝতে পারছিলাম কিছু একটা ঘটছে, যা ঘটবার নয়। হাতের তালুটা অকারণে ঘামে ভিজে যাচ্ছে। একটু আগেই জল খেয়েছি, তবু কেমন গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পরিষ্কার হলো মাথাটা। কর্তুঙ্গা আজও লাঠিটা ফেলে গেছে, কিন্তু আমি তো এখানেই রেখেছিলাম, এই টেবিলটার পাশে। এতক্ষণ তো এখানেই ছিল। কোথায় গেল? চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম সেটা মেঝেতে পড়ে আছে। কিন্তু পড়লো কখন? পড়লোই বা কি করে? নিঃশব্দে কি করে পড়ে? একটা ভয়ঙ্কর চিন্তা আমার চেতনাকে খুঁড়ের ধারালো ক্ষিপ্রতায় যেন ফালা ফালা করে দিল। তবে কি ওই লাঠি জীবন্ত? এটাই এবার যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। তীর তীর করে কাঁপা চাঁদের আলোয় মেঝের উপরে আস্তে আস্তে চ্যাপটা মাথা তুলে দাঁড়াচ্ছে একটা কালো হিলহিলে শরীর। তাহলে এইভাবেই সাহেবের মৃত্যু হয়েছিল। ওর কালচে নীল মুখটা তাহলে। অত ভাবতে পারলাম না, কারণ ততক্ষণে সেই কালো ভারী লাঠিটা আরো নমনীয় হয়ে উঠেছে। তার শরীরের স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। হিলহিলে শরীরটা এঁকে বেঁকে আসন্ন মৃত্যুর পূর্বাভাস দিচ্ছে। সেই সঙ্গে ক্রুদ্ধ ফসফসানি। এ চেহারা বুঝিয়ে দিচ্ছে এ সেই জিনিস যে ছোট দোয়ারবি ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়ে তার আরোহীকে ছোবল দিতে পারে। বিদ্যুতের ন্যায় ক্ষিপ্র সর্পকুলের কুলীনতম প্রজাতি কালকরেত। এর ছোবলে 4 মিনিটেই নেমে আসে ভয়ঙ্কর মৃত্যু। রিভলভার হাতেই ছিল, কিন্তু এই অবস্থায় যখন সর্বশরীর থরথর করে কাঁপছে, তখন মাত্র 4 ফুট দূরে থাকা একটা করেতকে রিভলভারের নিখুঁত নিশানায় আনা আমার পক্ষে অসম্ভব। এই রিভলভারটা কোনো কর্মের নয়। আমার চাই রাইফেলের মোটা দানার গুলি। সে আনতে গেলে আমাকে আবার অন্য ঘরে যেতে হবে, কিন্তু যাবোটা কি করে? নিজে হাতেই তো দরজাটা বন্ধ করে দিয়েছি আমি। কর্তুঙ্গার লাঠি ফেলে যাওয়া আর ষড়যন্ত্র দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। সাপটা আর আমি নির্নিমেষ নয়নে চেয়ে রইলাম একে অপরের দিকে। তার সবুজ চোখের উলম্ব মণিটা যেন এত দূর থেকেও আমি দেখতে পাচ্ছিলাম। তার গলার লালচে কালো আশে চাঁদের আলো পড়ে চিকচিক করছে, যেন গালা পালিশ করা মেহগিনি। গলার কাছে গোল গোল বৃত্তগুলি ধপধপে সাদা, প্রতিবার ফোঁস শব্দের সাথে নড়ে উঠছে। মন্ত্রমুগ্ধের মতো নিষ্ফলকে তাকিয়ে আছি আমি। কেবল হৃৎপিণ্ডটা উপরে উঠে আসছে প্রতি মুহূর্তে। এখন গলার কাছে দপদপ করছে। কপাল বেয়ে ঘামের ফোঁটা চোখে পড়তেই আমার যেন পলক পড়ল। ছোবল পড়ার মুহূর্তেই আমি দারুণ ভয়ে লাফিয়ে উঠলাম, আর ঠিক তখনই পাটা পিছলে পড়লাম আমি। বলতে পারো এই দুর্ঘটনায়
আমায় বাঁচিয়ে দিল। আমার চপ্পলের ডগায় লেগে বাতিল কাগজের বক্সটা ছিটকে মেঝেতে পড়ে গেল। সাপটাও স্বাভাবিকভাবেই ওটার দিকে তেড়ে গিয়ে মোক্ষম ছোবল আনলো। পূর্ণবয়স্ক করেতের ছোবলের ভরবেগের সাথে একমাত্র হাতুড়ির ঘা বা খচ্চরের খুঁড়ের চাঁটের তুলনা চলে। তাই একরকম ছোবল মারার সাথেই অবিশ্বাস্য গতিতে তার মুখটা বাস্কেটের ভিতরে ঢুকেই কাগজের ফাঁকে আটকে গেল। এবার ধীরে ধীরে আমি চেতনায় ফিরলাম। আমি আর দেরি না করে ঝটপট ভারী ভারী হিসাবের খাতাগুলো ওর উপর চাপিয়ে দিলাম। এতক্ষণ আমার জীবনটা যার অধীনে ছিল, এখন তার জীবনটাই স্থির হয়ে আছে। আমার মুঠোর মধ্যে ধরা কোল্টের তেল চুকচুকে কালো নলের ডগায় মনে মনে বললাম, এই তো, এইবার তো তোমার মাথাটা এক গুলিতে গুড়িয়ে দেব। সাপটা দুই একটা ছটপট করার চেষ্টা করলো, কিন্তু বৃথাই চেষ্টা। আমি হাঁটু গেড়ে মাথা থেকে ঠিক 1.5 ফুট দূরত্বের নলটা রেখে দাঁতে দাঁত ঘষে ট্রিগারে আঙুল রাখলাম। আর ঠিক তখনই আমার সামনে কালো জাদুর দ্বিতীয় পর্দা উন্মোচিত হলো। দ্বিতীয় পর্দা। হঠাৎ যেন ঘরের ভেতর চাঁদের আলো মরে আসতে লাগলো। অমন জ্যোৎস্নালোকিত ঘরটা নিমেষে কেমন অন্ধকার হয়ে গেল। সামনে থেকে সাপের মাথা, ঘরের দেয়াল সব যেন আস্তে আস্তে ড্রপসিনের মতো সরে গেল। বদলে কর্তুঙ্গার গায়ের সেই পরিচিত বোটকা গন্ধ নাকে এসে ঝাপটা মারল। আমি যেন নিঃসীম অন্ধকারে তলিয়ে যেতে লাগলাম। মনে হলো আমি কর্তুঙ্গার কুটুরিতেই দাঁড়িয়ে আছি। এক মুহূর্ত আগে যেখানে সাপটা ছিল, সেখানে কর্তুঙ্গা শুয়ে আছে। তার শরীরটা তার স্ত্রীর নগ্ন পেটের উপর এলিয়ে দিয়ে সে অচৈতন্যের মতো ঘুমোচ্ছে। আমার দারুণ কামনা জাগল। আমি বিমূঢ়ের মতো হাতটা বাড়িয়ে সেই প্রায় নগ্ন নারীর শরীরটা ছুঁতে গেলাম। আর ঠিক তখনই আমি প্রচন্ড আতঙ্কের সাথে অনুভব করলাম সব ধোঁয়াশা যেন কেটে গিয়েছে। কই কর্তুঙ্গা? সেই বাস্কেটটা, সাপটা কোথায় গেল? এ কি কালা জাদু দিয়ে বানানো একটা হ্যালুসিনেশন? সমগ্র শরীর দিয়ে যেন বিদ্যুতের শিহরণ বয়ে গেল। মাথার চুলগুলো পর্যন্ত খাড়া হয়ে উঠল। আমি আমার সমস্ত মনোবল একত্রিত করে হাত সরিয়ে নিলাম। কর্তুঙ্গা যেন একটু কেঁপে উঠল। পরক্ষণেই ভারী কিছু আছড়ে পড়ার শব্দে আমি চমকে উঠলাম। মুহূর্তের আগে যেখানে আমার হাত ছিল, সেখানে সাপটা ছোবল দিয়েছে। তেলের মতো বিষ গড়িয়ে গেল মেঝের উপর। ভয়ে, আতঙ্কে, ক্রোধে আমি দিশেহারা হয়ে গেলাম। আমি প্রাণপণে নিজের চেতনাকে জাগিয়ে রাখার চেষ্টা করছিলাম। অথচ ঘুমন্ত কর্তুঙ্গার শরীর ছুঁয়ে আসা এক ঝলক ঠান্ডা বাতাস এই প্রচণ্ড গরমের রাতেও আমায় কাঁপিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল আমার অসার দেহটা সাপটার উপরেই আছড়ে পড়বে। মনের জোর ভাঙছিল। বারবার আমার সামনে সব বদলে যাচ্ছিল। একবার কুড়ে ঘর তো একবার হিলহিলে সাপটা, কিন্তু সেটা এখন তার মাথাটা বাস্কেটের বাইরে এনেছে। না না না, আমি হারবো না। কর্তুঙ্গাই ওই সব ঘটাচ্ছে। সাপ মারলেও ওই মরবে, আর ও মরলে সাপ। দেরি না করে সপাটে চাপিয়ে দিলাম বাস্কেটটা। আবার সাপের লেজটা পেঁচিয়ে ধরতে চাইল আমার হাতে। ঠান্ডা বরফের মতো শীতল লেজ আমার হাতে লেগে ছ্যাঁত করে উঠল। কিন্তু আমি আর ভয় পেলাম না। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। যাই হয়ে যাক, গুলি আমি চালাবই। তাই আবার আড়ষ্ট আঙুল দিয়ে পিস্তলের ট্রিগারটা চেপে রাখতেই আমার সামনে মুহূর্তে সাপটা সরে গেল। এবার সামনে চলে এলো কর্তুঙ্গা। তবে এবার পিস্তল তাক রইল তার দুই ভুরুর মাঝখানে। কর্তুঙ্গা যেন ঘুমের মধ্যেই কথা বলতে শুরু করলো।
গোমা রোগীরা যেভাবে আত্মার সাথে কথা বলে সেইভাবে বিড়বিড় করতে শুরু করলো। এক অব্যক্ত যন্ত্রণায় গোঙাতে লাগলো। দেহটাকে একবার এপাশে ওপাশে করে সাপের মতো মোচড়াতে লাগলো। শরীর বেয়ে গড়িয়ে ঘাম নামতে লাগলো। বুঝলাম সে আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে। বুঝতে পারলাম এই সাপ আর কর্তুঙ্গা অভিন্ন সত্তা। সাপ মরলে কর্তুঙ্গাও মরবে। কোনো মন্ত্র বলে কালা জাদুর এই প্রক্রিয়া শেষে যখন সে অচেতন হয়ে পড়ে তখন তার আত্মা দত্তক নিয়ে ওই সাপ লাঠিটা জেগে ওঠে। আমার উচিত ছিল সেই মুহূর্তে সাপ আর কর্তুঙ্গা দুজনকেই মেরে ফেলা, কিন্তু কিন্তু জানি না কেন গত 20-25 বছরের দুর্বিষহ যন্ত্রণার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। সেদিন কর্তুঙ্গা যেমন জীবন ভিক্ষা চাইছিল, এইভাবেই ওর কাছে একটা কাজের, একটা সুস্থ জীবনের ভিক্ষা চেয়ে গিয়েছি। ব্যর্থতা আর হতাশা আমায় কুড়ে কুড়ে খেয়েছে। তবে এবার যেন অন্য কিছু দেখলাম। সে সুখের চিত্র আমি কোনোদিন কল্পনাতেও আনিনি। এক বিরাট ঝকঝকে তকতকে অফিস, বাড়ি। বিশ্বাস করো, এই বাড়িটাকেই আমি দেখছিলাম। আর আর ওই যে চেয়ারটা, ওই চেয়ারটায় আমি কেতা দুরস্থ পোশাক পরে বসে আছি। আমি বুঝলাম কর্তুঙ্গা ফাঁদে পড়েছে, তাই এইসব দেখিয়ে আমায় মনোযোগ ছিন্ন করতে চাইছে। দোহাই তোর, এইসব আমি তোকে দেব। শুধু আমাকে ছেড়ে দে মাস্টার। এই 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 আমার বউ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি। আমি দোনোমোনা করে নলটা নামাতেই দেখলাম সামনে থেকে সব অদৃশ্য। দিব্যি চাঁদের আলোয় ফটফট করছে ঘরটা। সামনে বাস্কেটের সাপের মাথাটা তেমনই গোঁজা। শরীর মনে এতক্ষণ যে প্রচন্ড দ্বন্দ্ব চলছিল তা এবার রাস ছেড়ে দিল। আধ ঘন্টা ধরে এক অদ্ভুত অন্ধকারে তলিয়ে গেলাম আমি। প্রচন্ড ক্লান্তি এসে ঘিরে নিল আমায়। সেই অদ্ভুত এক প্রশান্তি। জানি না তাকে কিসের সাথে তুলনা করা যায়, কিন্তু পরে বুঝেছি তা রমণ সুখ। তা কি করে সম্ভবপর হলো জানি না, কিন্তু আমি আর দাঁড়াতে পারছিলাম না। সাপ নিয়ে দুশ্চিন্তাও কেটে গেল। চুপচাপ পিস্তলটা পকেটে পুরে ওই ঘরের দরজা লাগিয়ে শোবার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম বেশ বেলা করেই ভাঙল আমার। গত রাতের ঘটনাগুলো সব মনে পড়ছিল, আর ওগুলো যে স্বপ্ন নয় সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। এবার রাইফেল দুটোতে টোটা ভরে অফিস ঘরে ঢুকলাম। দেখলাম সাপটা টেবিলের পাশে সেইভাবেই পড়ে আছে। মাথাটা বাস্কেটে গোজা, সারা শরীরের উপর ভারী ভারী খাতা চাপানো। তবুও একবার বন্দুকের ডগা দিয়ে নাড়িয়ে দেখতে যেতেই আমি যেন আরেক প্রস্থ বিস্মিত হলাম। কোথায় সাপ? এটা তো সেই কালো চকচকে পালিশওয়ালা নিরীহ সাপ লাঠি, যেটায় ভর দিয়ে বুড়ো হাঁটে। আমি জানতাম সে ঠিক আসবে, আর এলো খানিক পর। এক রাতেই সে যেন বার্ধক্যের ভারে
চিন্তায় কুঁজো হয়ে গিয়েছে। আমার আমার ঋণটা মাফ করে দেন হুজুর। আমি গ্রামের বোঙা, আমি কি করে আমার বউদের বেচবো? লোকে আর আমায় মানবে না যে। আমার আর মুখ দেখানোর জো থাকবে না। দয়া করুন হুজুর, দয়া করুন। দেখো, আমি চাকরি করি মাত্র, সম্পত্তি সাহেবের, আর তারপরে এখন ম্যাডামের, এবং তার ইচ্ছাতেই আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। এটা কি বলছেন আপনি? ম্যাডাম মেয়ে মানুষ, তিনি এসবে কি কথা বলবেন? সাহেবের পর তো আপনি ব্যবসাপাতি সব দেখছেন, এর মধ্যে ম্যাডাম এলো কোথা থেকে? তোমাকে এইটুকুই বলতে পারি, ম্যাডাম না জোর করলে আমিও তোমার উপর কোনো জোর জুলুম করব না। বুঝেছি বুঝেছি বুঝেছি। এই বলে বুড়ো করতুঙ্গা একটা অদ্ভুত হাসি দিয়ে লাঠিটা কুড়িয়ে নিয়ে চলে গেল। পরের সপ্তাহে একটা কাজে কোলাপুর যেতে হয়েছিল, 4 রাত্রি থাকতেও হয়েছিল ওখানে। ফিরে এসে শুনলাম রেবেকা ম্যাডাম মারা গিয়েছে, তাকে কবরস্থ করা হয়েছে। আমি জানতাম কি হয়েছে, তবু জিজ্ঞাসা করলাম। লোকজন একই কথা বলল, করতুঙ্গা রেবেকার ঝগড়া, সেই প্রক্রিয়া, আর রাতে ম্যাডামের মৃত্যু। শুধু একজন ভৃত্য বলল, বাবু, বুড়োটা আবার কাল লাঠিটা ভুলে ফেলে গেছিল, একটু আগে এসে আবার নিয়ে গেছে। আচ্ছা। এর পরের ইতিহাস সংক্ষিপ্ত। আমি ব্যবসা ধীরে ধীরে গুটিয়ে আনলাম। ম্যাক্সওয়েলের টাকা পয়সা কোথায় রাখতো আমি জানতাম, সেগুলো তুলে এনে এই ব্যবসায় লাগালাম। তারপর দীর্ঘ 20 বছরের লড়াই, বাকিটা তো দেখতেই পাচ্ছেন। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এবার মুখ তুলে তাকাতে যেতে মারানের দিকে চোখ পড়ল। দারুণ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম তার চোখ দুটো যেন দাউ দাউ করে জিঘাংসার আগুনে জ্বলছে। মিথ্যাবাদী, 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 মিথ্যাবাদী। তোমার নাম সুবিনয় মজুমদার নয়, ললিত সেন। তুমি সেই শয়তান যে ছোটবেলায় আমার বাবা মাকে খুন করে আমাদের সমস্ত সম্পত্তি নিয়ে চম্পট দিয়েছিলে, তাই না? হ্যাঁ, ললিত সেন নাম পাল্টে নিজের মুখের আঁচিল নিজে ছুরি দিয়ে কেটে আজ আজ সুবিনয় মজুমদার সেজেছ। হ্যাঁ, তাহলে তুমিও জেনে রাখো, আমার নাম শুধু সেন্ট মারান জয়সুলা নয়, আমার নাম সেন্ট মারান জয়সুলা ম্যাক্সওয়েল। আলবার্তো ম্যাক্সওয়েল আর রেবেকা মন্টি ম্যাক্সওয়েলের একমাত্র ছেলে। আমি কিছু বুঝে ওঠার আগে এক ঝলক বিদ্যুৎ ঝিকিয়ে উঠল যেন মারানের হাতে। একখানা চূড়া হাতল অবধি গেঁথে গেছে মজুমদার সাহেব ছুরি ললিত সেনের বুকে। দাঁতে দাঁত চেপে মৃতদেহের ওপর একদলা থুতু ফেলে মারান বলল, চাপ নেই, ওর লোকেদের আমি পয়সা খাইয়েছি, ওরা সব মুছে দেবে। ওপর মহলে আমার যা হাত, তা দিয়ে আমি চাপা দিতে পারবো। তুমি তুমি নিশ্চিন্তে থাকো বন্ধু। এতদিন ধরে এখানে থাকা, তোমার খনিতে সমস্যা তৈরি, আমার এখানে আসা, এই সব কিছুই আমার ষড়যন্ত্রকে ফুল প্রুফ করা প্ল্যান। মাফ করো বন্ধু, এ প্রতিহিংসা নয়, এ হলো পিতৃমাতৃর ঋণ, যা আমাকে শোধ করতেই হতো। তারপর আমাকে মারান সে রাতে ওর গল্প শুনিয়েছিল। আমি তখন খুব ছোট, বাবা এই মানুষটাকে নিয়ে আসে। মানুষটার আচরণ আমার খুব একটা ভালো লাগতো না, মাকে অন্য নজরে দেখতো জানোয়ারটা। আমার বাবা মানুষটা 2 নাম্বারি গোলা বারুদের ব্যবসা করতো ঠিকই, কিন্তু নারী ঘটিত কোনো দোষ কখনোই ছিল না। আমার মা দেশীয়,
সাতারার এক গ্রামের ব্রাহ্মণ মহিলা বুড়ো বরের সাথে কম বয়সে বিয়ে দিয়েছিল। সহমরণের চিতা থেকে আমার বাবা উদ্ধার করে আমার মাকে ভালোবেসে বিয়ে করেন। আচ্ছা, এইরকম মানুষ কি কখনো নারী পাচারকারী হতে পারে? আসলে আসলে আমার বাবা খুব মদ খেতেন, সেইভাবেই ওনার হৃদরোগ হয়, আর অসুস্থতার সুযোগ নিয়ে শুরু হয় কারচুপি। তারপর করতুঙ্গার সাহচর্যে নারী পাচারে মেতে উঠেছিল ওরা। আর শুধু পর্তুগিজ নয়, অনেক গোরা সাহেব যারা বাবার ভালো বন্ধু ছিল, তারাও পয়সার লোভে ললিত সেনের সাথে ষড়যন্ত্র শুরু করে। বাবা সব জানতে পারে। তারপর তারপর করতুঙ্গাকে ধরে ফেলেছিল বাবা, পুলিশে দেওয়ার ব্যবস্থাও করেছিল। কিন্তু ওই যে তারপর সর্বাঘাতে মারা যায় বাবা। বুড়োটার সঙ্গে শলা করে ওদের মারার জন্য। আর আমার দুর্ভাগ্য এই যে আমি কালা জাদুর ষড়যন্ত্রটা জানতে পেরে গিয়েছিলাম। বহু মানুষকে এই অঞ্চলে এইভাবেই কালা জাদুর সহায়তায় নির্বিঘ্নে সরিয়ে ফেলা হতো। বাবার পর মাও যদি সব মেনে নিতেন তাহলে হয়তো বেঁচে থাকতেন। কিন্তু মা ওই অসভ্য লম্পটটাকে সহ্য করতে পারছিলেন না। তাই তাই মাকে ওইভাবে, আমি যেহেতু সব জেনে ফেলেছিলাম, তাই আমার মুখ বন্ধ রাখার জন্য ওই সাপ লাঠিটাকে আমার শোয়ার ঘরে তোরঙ্গে রেখে দিয়েছিল ওরা। আর সময়ে সময়ে ওর থেকে সাপে রূপান্তরিত করার ভয় দেখানো হতো আমাকে রোজ রাতে। সে কি বিভীষিকাময় রাত, শুধু শুধু আমিই জানি। মা মারা যাওয়ার পর ওরা সব হাতিয়ে নিয়ে চলে যায় আমাকে ফেলে রেখে। একটা কপর্তক ছিল না আমার খাবার মতো। আমি এঁটো খেয়ে থাকতাম। যে কষ্ট ললিত সেন শিশুকালে পেয়েছিল, সেই পাঁকে আমাকে ফেলে দিয়ে গেল ওরা। আদিবাসীরা একটা সাহায্য পর্যন্ত করতে আসেনি। মন বিষিয়ে দিয়েছিল ওদের করতুঙ্গা। ওই সাহেবের বাচ্চাটাকে কেউ দয়া দেখাবে না। অনেক অত্যাচার করেছে ওর বাপটা। আমাদের ক্ষতি করে দেবে ও বাচ্চা। আর কেউ যদি ওকে দুগাল খেতে দিয়েছ, রক্ত উঠে মরবে সাপ। রক্ত উঠে। কিভাবে যেন খবর পেয়ে বাবার এক মাদ্রাজি মিশনারি বন্ধু আমাকে দত্তক নিলেন। ললিত সেন সব নিয়ে কেটে পড়েছিল, ফলে আমাদের খনি বাড়ি এইসব বেচে দিয়ে যা পয়সা এলো তাই দিয়েই আমার পড়াশোনা করালেন তিনি। আর আমি বরাবরই মায়ে নিয়ে চেয়েছি, কারণ আমার একটাই চিন্তা ছিল, সেটা হলো প্রতিশোধ। আর আমি জানতাম এই মানুষটা খনি ব্যবসাতেই থাকবে, কারণ বাবার আড়ালে ও সব কাজ শিখেছে। আর তারপর দেখা তো একদিন না একদিন ঠিক হবেই, না হলে খুঁজে বের করে নেব ঠিক। কিন্তু এই করতুঙ্গাকে আমি শাস্তি দিতে পারিনি। যক্ষা ওকে আগেই খেয়েছে। আজ আমার মা বাবা শান্তি পেলেন। তারপর আমি একটু একটু করে জাল বিছিয়েছি। মনে আছে গেল বছর দুদিনের জন্য আমি তোমাদের খনিতে এসেছিলাম, আর তখনই সুবিনয় রূপী ললিতকে দেখে আমি চমকে উঠেছিলাম। তারপর থেকেই একটু একটু করে জাল বিছিয়েছি। ওর চাকর বাকরদের কিনেছি, ওর লোকেদের পয়সা দিয়ে দিয়ে হাত করেছি। কিন্তু আমার খনিতে যে সমস্যা হবে, আর তাতে আমি তোমাকেই যে ডাকবো, এটা তুমি কিভাবে নিশ্চিত ছিলে? তোমার খনির সমস্যাটাও আমারই সৃষ্টি। নিজেকে আনানোর জন্য, একটা পক্ত অ্যালিবাই খাড়া করবার জন্য এটা প্রয়োজন ছিল বন্ধু। তোমার ম্যানেজারের দেশ মহারাষ্ট্রে, তার বাড়ি গিয়ে তাকে হাত করেছিলাম। তবে আমি তোমার কোনো ক্ষতি চাইনি। আমাকে বিশ্বাস করো বন্ধু, অনাবশ্যক কষ্ট দেওয়ার জন্য আমি অবশ্যই প্রায়শ্চিত্ত করব বন্ধু। কথা দিলাম, কয়দিন পরে এই খনি বিক্রি হলে আমি তোমাকেই পাইয়ে দেব। আজ সারা দুনিয়া জানবে আমরা এখানে এসেছিলাম। তারপর সন্ধ্যা নাগাদ এখান থেকে বেরিয়ে যাই। আর উনি রাত্রে খাবার আগে ওপেন পিট পরিদর্শনে যান এবং পথমধ্যে জঙ্গলের আগে ডাকাতের দ্বারা আক্রান্ত এবং লণ্ঠিত হন এবং বাধা দিতে গিয়ে ছুরির দ্বারা নিহত হন। আজ আদিবাসীদের গ্রামে পরবের দিন, ফলে কেউই কিছু টের পায়নি।
তাই ডাকাতেরা রোজ ওনার যাতায়াতের সময়টি লক্ষ্য রেখে আজকের দিনটি স্থির করেছিল। ওনার ড্রাইভার, চাকর, আঙুলের খোয়া যাওয়া আংটি এই সবগুলো প্রমাণ দেবে। ঘরের সব চিহ্ন মুছে যাবে, আর এর বদলে ওদের জীবনের বাকি দিনগুলো আমি তৈরি করে দিয়েছি। কিন্তু তোমায় যদি চিনে ফেলতো? কে বললো পারেনি? ওই দেখো, কিমোনোর পকেটে পিস্তল। শখ সুবিনয়ও কষেছিল, আর ভিতরে যখন জামা কাপড় ছাড়তে গেল তখনই ওইটা ঢুকিয়ে এনেছিল। কিন্তু কিন্তু জানো তো বন্ধু, স্বয়ং ঈশ্বর সহায় হওয়ায় মহাভারতের পাশায় শকুনি জিতেছিল, কারণ পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার ছিল তার। এখন চলো চলো, বেরোনো যাক। আমরা বেরোলে তবেই তো গাড়ি নিয়ে বেরোবেন, হ্যাঁ, স্বর্গীয় সুবিনয় মজুমদার ওরফে ললিত সেন। ওদের এখন অনেক কাজ। পিছনের জানলাটা দিয়ে আবার একটা চামচিকে ঢুকে পড়েছিল ঘরে। আমি তার উদ্ভ্রান্ত ওড়াউড়ির দিকে তাকিয়ে হতভম্বের মতো মাথা চেপে বসে রইলাম সেই নরম মখমলে গদিতে। আমি তলিয়ে যাচ্ছি, আমি হারিয়ে যাচ্ছি। শেষ হলো আমাদের আজকের গল্প কালো জাদু। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।